জেনারেল সহযাত্রীদের মাঝে বাংলাদেশ মার্চ টু এনবিআর কর্মসূচিতে অচল জাতীয় রাজস্ব বোর্ড। দিনে ২৫০০ কোটি টাকার লেনদেন ব্যাহত। কাস্টমস ধর্মঘটে আমদানি রপ্তানি বন্ধ চট্টগ্রাম বন্দরে। সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ। সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি। আগস্টে ঢাকার ৩ এলাকায় নামবে বুয়েটের ই রিকশা। সরবে অনুমোদনহীন ব্যাটারি চালিত যান, অবৈধ চার্জিং পয়েন্ট বন্ধের ব্যবস্থা। ঢাকার বাইরে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বরগুনায় আরও একজনের মৃত্যু। এডিস নিধনে চট্টগ্রাম মহানগরীতে ক্রাশ প্রোগ্রাম। There's a dolly though, he just tossed it up. Gap on the back foot given. এবং কলম্বোতে হারের পরপরই টেস্টের অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। ব্যক্তিগত নয়, দলের ভালোর জন্য এমন সিদ্ধান্ত বলে দাবি। 3টা ক্যাপ্টেন এই ড্রেসিং রুমে যৌক্তিক, এটা এক ব্যক্তিগত মতামত। ক্রিকেট বোর্ড হয়তো আলাদাভাবে চিন্তা করতে পারেন। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজন জুড়ে থাকবো আমরা দুজন, আমি ইসরাত মুক্তি এবং আমি নাইম আবির। মুক্তি, এনবিআরে কিন্তু সংকট আরও বাড়ছে এবং নতুন নতুন করে যদি বলি যে এর আগে থেকেই আন্দোলন চলছে, এখন নতুন করে যেটি হয়েছে সেটি হলো এনবিআর যে চেয়ারম্যান রয়েছেন আব্দুর রহমান খান, তার অপসারণ এবং যৌক্তিক কিছু সংস্কারের দাবিতে আন্দোলন করছে। একেবারে মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এতে অচল হয়ে পড়েছে কিন্তু আমদানি রপ্তানি এবং রাজস্ব আদায়ের কার্যক্রমগুলো। এবং যদি বলি সংস্কার ঐক্য পরিষদের নেতারা বলছেন চেয়ারম্যানকে অপসারণের বিষয়ে তারা কোনো আপোষ করবে না। এ বিষয়ে সহকর্মী রাব্বি হোসেনের একটি প্রতিবেদন রয়েছে, আমরা দেখে আসবো। অর্থ উপদেষ্টার কার্যালয় থেকে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা এলেও অনড় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। শনিবার সকাল থেকেই মার্চ টু এনবিআর কর্মসূচিতে অংশ নিতে আগারগাঁয়ে জড়ো হন বিভিন্ন জেলা থেকে আসা কয়েক হাজার রাজস্ব কর্মকর্তা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শনিবার সকাল থেকেই রাজস্ব ভবন ঘিরে রাখে র্যাব, কোস্টগার্ড, বিজিবি ও সেনা সদস্যরা। আন্দোলনকারীদের এনবিআর ভবনে ঢুকতে বাধা দিলে সড়কে ও ফুটপাতে অবস্থান নেন তারা। মার্চ টু এনবিআর কর্মসূচিতে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণের এক দফা দাবি করে সংস্কার ঐক্য পরিষদের নেতারা বলেন চেয়ারম্যানকে অপসারণে কোনো আপোষ করবেন না তারা। চেয়ারম্যানকে অপসারণ করে আলোচনার পরিবেশ তৈরির আগ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। অবশ্যই আমাদের দাবি মেনে নেওয়া উচিত। কালকে অর্থ উপদেষ্টা বলছে যে আমরা শাটডাউন প্রত্যাহার করছি, কিন্তু আসলে আমরা শাটডাউন প্রত্যাহার করি নাই। একটি দপ্তর যেখানে ২০,০০০-এর উপরে কর্মকর্তা কর্মচারীর অভিভাবক তিনি, এই দপ্তরে তাকে পুলিশ প্রটোকলে, আর্মি প্রটোকলে ঢুকতে হচ্ছে, এটি তো লজ্জা। এদিকে গত ২৬ জুন অর্থ মন্ত্রণালয়ের সভায় কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি প্রত্যাহার, কর্মকর্তাগণের বদলির 2টি আদেশ পুনর্বিবেচনা করা, ১ জুলাই এনবিআর অধ্যাদেশ সংশোধনের বিষয়ে আলোচনার জন্য এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সঙ্গে রাজস্ব বোর্ড সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি ও সদস্যদের সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও ঐক্য পরিষদের দাবি ২৬ জুনের ওই সভায় তাদের আমন্ত্রণ জানানো হয়নি। অধ্যাদেশ সংশোধনের জন্য আমাদের সব স্টেক হোল্ডারের সাথে কথা বলতে হবে, তো সেই কাজটা আমরা করতে পারছি না। এই চেয়ারম্যান থাকাতে আমরা সেই কাজটা করতে পারছি না। এই কারণে আমরা আজকে চেয়ারম্যানের অপসারণের জন্য আন্দোলন করছি। জনগণ সেবাটা পায়। আজকে যে কমপ্লিট শাটডাউন, এটা আজকের একদিনের তৈরি না, ইট ইজ এ লং প্রসেস যেখানে আমাদের এখানে ঠেলে দেওয়া হয়েছে। এটা একটা ঐক্যবদ্ধ প্রক্রিয়া আমরা আছি। আমাদের সভাপতি একটু আগে বলে গেছেন আলোচনার দ্বার আমাদের জন্য, আমরা অলওয়েজ আলোচনার জন্য রাজি আছি। গত মে মাস থেকে রাজস্ব বোর্ডের যৌক্তিক সংস্কারের দাবি আদায়ে কলম বিরতি, কমপ্লিট শাটডাউন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এতে অচল হয়ে পড়ে আমদানি রপ্তানি সহ রাজস্ব আদায় কার্যক্রম। এনবিআর থেকেও দফতরে উপস্থিতির বিষয়ে কড়া নির্দেশনা দেয়া হলেও আন্দোলন থেকে সরে আসেনি তারা। রাব্বি হোসেন, এখন, ঢাকা।
এ নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, আন্দোলন প্রত্যাহারের নির্দেশনা দিয়ে অর্থ মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিলেও আন্দোলন থেকে ঐক্য পরিষদ সরে আসেনি, উল্টো আজ থেকে শাটডাউন কর্মসূচি সহ মার্চ টু এনবিআর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। একটু জানতে চাই এই কর্মসূচিটি তারা কতক্ষণ পালন করবেন, একই সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তিটি তারা প্রত্যাহার মানছেন না, এই বিষয়ে তারা আসলে কি বলছেন? এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আজকে এক দফা দাবি নিয়ে এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অপসারণের দাবি নিয়ে মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছেন। তারা সকাল থেকে এখানে অবস্থান করেছেন। বিভিন্ন জেলা শহর থেকে আসা এনবিআর এর কর্মকর্তারা মূলত তারা আজকে 2:30 থেকে 3টার মধ্যে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন। তাদের যে অবস্থান সেটি তারা জানান দিবেন। পাশাপাশি আজকে তাদের এই সংবাদ সম্মেলনের পরে বিকেল 5টা পর্যন্ত তাদের এই যে কর্মসূচি মার্চ টু এনবিআর কর্মসূচি সেটি চলমান থাকবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে এনবিআর এর চেয়ারম্যানকে অপসারণ করার আগ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলমান থাকবে। মূলত তারা আরেকটি কথা বলছেন, গত 26 জুন অর্থ মন্ত্রণালয়ের একটি সভা হয়েছে, সেখানে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাদের যে শাটডাউন এবং এই মার্চ টু এনবিআর কর্মসূচি সেটি প্রত্যাহার করা হয়েছে, সেটি বলা হয়েছিল এই অর্থ উপদেষ্টার দপ্তর থেকে। যদিও এই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা বলছেন 26 তারিখের সেই সভায় তাদেরকে আমন্ত্রণ জানানো হয়নি, তাদের কোনো নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন না, যার কারণে তাদের যে এনবিআর এর যে শাটডাউন কর্মসূচি এবং আজকের এই মার্চ টু এনবিআর কর্মসূচি সেটি চলমান রয়েছে এবং তারা সকাল থেকে এখানে অবস্থান নিয়েছেন। তাদের অবস্থানের কারণে এনবিআর এর যে মূল যেই ভবনটি রয়েছে আগারগাঁয়ে, সেখানে তাদেরকে প্রথমে ঢুকতে দেওয়া হয়নি। তারপরে তারা এখানে রাস্তায় এবং যেই ফুটপাতে রয়েছে সেখানে তারা অবস্থান নেন। বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হন। কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এখানে র্যাবের সদস্যরা রয়েছেন, বিজিবি, কোস্ট গার্ড, পুলিশ, সেনা সদস্যরা রয়েছেন এবং এখানকার নেতারা বলছেন তাদের যে দাবি, এখন মূলত তারা বলছেন সংস্কারের প্রথম দাবিটি হলো তাদের এই এনবিআর এর যিনি চেয়ারম্যান রয়েছেন তাকে অপসারণ করতে হবে। তাকে অপসারণ করলেই সংস্কারের অন্য পথগুলো খুলে যাবে সহজে, তারা এই কথাগুলো বলছেন। এবং তারা মূলত বলছেন তারা অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে, অর্থ উপদেষ্টার সঙ্গে বসতে তারা আগ্রহী। এর আগেও তারা কয়েকবার বলেছেন তাদের সঙ্গে বসবেন। তারপরে তারা বলছেন স্বপদে বহাল রেখে চেয়ারম্যানকে তারা এই বৈঠকে বা তাদের সবাই বসলে কোনো সুফল আসবে না, এই দাবিটাও তারা করছেন। যার কারণে আজকে বিকেল 5টা পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে এবং 2:30 থেকে 3টা পর্যন্ত তাদের এই সংবাদ সম্মেলনে একটি আয়োজন করা হবে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর এনবিআর থেকে। রাব্বি হোসেন আমাদের সাথে যুক্ত ছিলেন রাজধানীর আগারগাঁও এলাকা থেকে। এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের কারণে দিনে 2,500 কোটি টাকার লেনদেন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বিজিএমইএ এর সভাপতি। ব্যবসা হারানোর শঙ্কার কথা জানিয়েছেন অনেক পোশাক খাতের উদ্যোক্তা। যদিও এনবিআর চেয়ারম্যানের অপসারণ চায় না ব্যবসায়ীরা। শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান তাদের। এনবিআর এর অন্তর্ভুক্ত সকল দপ্তরসমূহের কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতির প্রেক্ষিতে দেশের আমদানি রপ্তানি ব্যবসা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। গুরুত্বপূর্ণ দপ্তরসমূহের অচলাবস্থার কারণে সঠিক সময়ে পণ্য রপ্তানি করতে না পারলে বায়রা ত্রয়োদশ বাতিল ও ভবিষ্যৎ নতুন ত্রয়োদশ প্রদানে অনাগ্রহী হতে পারে। এনবিআর বলেন, কাস্টমস বলেন, এদের সাথে সুসম্পর্ক রেখেই ব্যবসাটা পরিচালনা করার চেষ্টা করি, কারণ বাস্তবতা হলো যে আমরা তাদের কাছে জিম্মি। এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে। এর কারণে যেটা হবে যে কোনো ইন্ডিভিজুয়াল যার হলো শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি কম, সেই ফ্যাক্টরি বসে যাবে এবং দেউলিয়া হয়ে যাবে। এবং তার কারণে যেটা হবে যে পোশাক শিল্পর যে শ্রমিকরা বেতন পাবে না। কাস্টমস কর্মকর্তাদের ধর্মঘটে চট্টগ্রাম বন্দরে জট ও অপারেশনাল কাজে সমস্যা হচ্ছে, তবে দ্রুতই এই সংকটের সমাধান হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। দুপুরে চট্টগ্রাম বন্দরের সম্মেলন কক্ষে সভা শেষে কথা বলেন তিনি। জানান নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বন্দর কর্তৃপক্ষকে সহযোগিতা করবে অপারেটর সাইফ পাওয়ারটেক। স্ট্রাইকের জন্য এখন পর্যন্ত পোর্টে সেই ব্যাকল্যাশটা আসেনি, কারণ এখন আমরা যেগুলো ক্লিয়ার হয়ে গেছে সেগুলো এখন লোড হচ্ছে। চিটাগাং পোর্টের অসুবিধা হওয়া মানে বাংলাদেশের অর্থনীতির মধ্যে একটা বড় ধরনের ধাক্কা লাগা, এবং এটা আশা করি যে কাস্টমসের
যারা কর্তা ব্যক্তিরা আছেন এবং ফাইন্যান্স উপদেষ্টা আছেন, ওনারা দেখছেন বিষয়টা। আমরা চাচ্ছি আমাদের পোর্টটা যাতে আরও স্মার্ট হয় এবং ইন্টারন্যাশনালি এই পোর্টটা যাতে কানেক্টেড হয়। যারা লোক বলে এখানে কাজ করেছে তারা এখনও কাজ করবে, ইনশাল্লাহ তারা আগামীতেও কাজ করবে। চট্টগ্রাম কাস্টমস হাউসে চলছে পূর্ণ দিবস কলম বিরতি। এতে ব্যাহত হচ্ছে আমদানি পণ্য ডেলিভারি, পণ্য শুল্কায়ন ও রপ্তানি পণ্য শিপমেন্ট কার্যক্রমে নিয়ে আর জানাতে চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজরা শুলি। কলম বিরতির কারণে লোকসান নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন, সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিয়েছে কিনা বিস্তারিত জানাবেন। আবির, এই কর্মবিরতি চলছে প্রায় টানা 6 দিন ধরে। তবে শুরুর দিকে তারা 3 ঘন্টা করে কর্মবিরতি পালন করেছেন 2 দিন, এবং পরের কয়েকদিন তারা 5 ঘন্টা দুপুর 12টা থেকে 5টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন। তবে আজকে যদিও নির্বাহী আদেশে কাস্টমস হাউজের এবং বন্দরের কাস্টমসের কার্যক্রম পুরোদমে চালুর কথা থাকলেও কিন্তু সকাল থেকেই অধিকাংশ কক্ষই আমরা বন্ধ দেখেছি কর্মকর্তাদের, রাজস্ব কর্মকর্তাদের, শুল্ক কর্মকর্তাদের, এবং যেই হল রুমে আসলে অ্যাসেসমেন্ট বা শুল্কায়ন কার্যক্রম হয় সেটি পুরোটাই তালা লাগানো ছিল। তো কাস্টমস হাউজের মূল ফটক খোলা থাকলেও বা এখানে নিরাপত্তার দায়িত্বে সিকিউরিটি বা নিরাপত্তা সংস্থার কর্মীরা থাকলেও কিন্তু পুরো কাস্টমস হাউসে এক ধরনের শুনশান নিরাপত্তা বিরাজ করছে। এবং সকাল থেকে যে সিএনএফ এজেন্টরা কিন্তু বিভিন্ন জায়গায় অপেক্ষায় ছিলেন। অন্যান্য সময় কিন্তু রফতানি কার্যক্রম এই ধর্মঘট বা কলম বিরতি কর্মসূচির বাইরে থাকলেও আজকে কিন্তু রফতানি শাখাও কিন্তু বন্ধ রয়েছে। অর্থাৎ আমদানি রফতানি সংক্রান্ত সব ধরনের কার্যক্রম ব্যাহত হচ্ছে ব্যাপকভাবে। এবং যে বন্দরের যে গেটগুলোতে কাস্টমস হাউসের কর্মকর্তারা নিযুক্ত থাকে, যেহেতু ডেলিভারি ক্ষেত্রে সেটি কিন্তু পুরোপুরি অনেকটাই বন্ধ, এবং গেটে স্ক্যানিং হচ্ছে না, এবং গেটে যে ভেরিফাই করা হয় পণ্যগুলো সব প্রক্রিয়া শেষ করে শুল্ক পরিশোধ শেষে যখন বের হয় তখন কিন্তু একটা গেটে বন্দরের গেটগুলোতে ভেরিফাই বা যাচাই করা হয় যে সব কিছু বা যে পণ্য আমদানি হয়েছে সেগুলো সেই পরিমাণ পণ্য বা সঠিক পণ্য ডেলিভারি হচ্ছে কিনা। তো সে কার্যক্রমগুলো বন্ধ থাকায় কিন্তু আমদানি পণ্য ডেলিভারি নিতে পারছেন না, এবং এই ক্ষেত্রে বন্দরে 4 দিনের বেশি পণ্য রাখলেই আমদানিকারকদেরকে 4 গুণ করে জরিমানা গুনতে হচ্ছে, এবং তারা ব্যাপক লোকসান গুনছেন। এবং অন্যান্য সময় যে অনলাইনে যে কার্যক্রমগুলো তারা করেন, বিল অফ এন্ট্রি সাবমিট করা, আমদানি পণ্যের বা রফতানি পণ্যের যে শুল্কায়নগুলো হয় সেটিও কিন্তু হচ্ছে না। বিশেষ করে এতগুলো ওয়ার্ল্ডের সার্ভারে এই কাজগুলো হয়ে থাকে। তো এই ক্ষেত্রে তারা যে আসলে সংকট বা যে পরিমাণ লোকসানের তারা পড়েছেন, বিশেষ করে বন্দরের ড্যামারেজের পাশাপাশি শিপিং ড্যামারেজও তাদেরকে দিতে হয়, এবং বন্দরে যদি পণ্য জট তৈরি হয় বন্দরের জাহাজ থেকে পণ্য ডেলিভারিও ব্যাহত হচ্ছে। এবং রফতানি পণ্য কিন্তু আজকে যেহেতু রফতানি পণ্যেরও শুল্কায়ন হচ্ছে না, সেক্ষেত্রে অনেক জাহাজে কিন্তু রফতানি পণ্য না নিয়েই যেতে হবে, এবং রফতানি পণ্যের শিপমেন্টগুলো ক্যান্সেল হওয়ার একটি সংখ্যা থেকে যায়। তো তারা বলছেন আসলে এনবিআরকে এই যে একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় রাজস্ব আদায় এবং আমদানি রফতানি বাণিজ্যর পুরো কার্যক্রম কিন্তু এই চট্টগ্রাম বন্দর এবং কাস্টমস হাউসের উপর সিংহভাগ নির্ভরশীল, এবং রাজস্ব আদায়ের জাতীয় রাজস্ব বোর্ডের প্রায় 30 থেকে 40% কিন্তু এই বন্দর এবং কাস্টমস থেকে যায়। তো সেক্ষেত্রে সরকার রাজস্ব আদায়েও কিন্তু একটা বড় ধরনের প্রভাব পড়বে, সেই সাথে লোকসান আছে এবং আমদানি পণ্যের উপর একটি প্রভাব পড়ছে। তো তারা এটা আসলে দ্রুত আলোচনার মাধ্যমে সমাধান করতে বলেছেন, না হলে এক ধরনের বিপর্যয় নেমে আসবে পুরো আমদানি রফতানি বাণিজ্যে। তো আবির, এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে কলম বিরতি ধর্মঘটের সবশেষ। চট্টগ্রাম কাস্টমস হাউসে চলছে পূর্ণ দিবস কলম বিরতি, তারই বিস্তারিত জানছিলাম। বিএনপি ব্যবসাকে রাজনীতিকরণ করবে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে সিলেট বিভাগের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে সিলেট বিএনপির বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ব্যবসাতে ঢোকার জন্য একটা পরিবেশ থাকতে হবে, এবং সেই পরিবেশ বাংলাদেশে নষ্ট করে দেওয়া হয়েছে। সেই ব্যবসার পরিবেশটা একটা গোষ্ঠীর হাতে চলে গেছে। অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা আমাদের স্লোগান, সুতরাং এই স্লোগানের মধ্যে থেকে আমরা সব কাজ করব, এর বাইরে গিয়ে কোনো কাজ করা যাবে না। আর ব্যবসায়ীদেরকেও আমি একটু অনুরোধ করব, আপনাদেরকেও ব্যবসার ক্ষেত্রে যে নীতি নৈতিকতার মাধ্যমে ব্যবসা করা উচিত। আগামী দিনে সরকার হবে ব্যবসায়ী বান্ধব শুধু না, ব্যবসায়ীর সাথে সার্বক্ষণিক সংযোগ রেখে আমরা চলছি।
নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে বেশিরভাগ মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন শেষে কথা বলেন তিনি। বলেন, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। দেশ অর্থনৈতিক সংকটের দিকে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারকে এই খাতে মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, মব কালচার থেকে জাতিকে মুক্ত করতে হবে, সেই সাথে কেউ যেন গুম খুনের ভয়ে আতঙ্কিত না থাকে সেরকম দেশ গড়ার তাগিদ দেন তিনি। এ সময় শেখ হাসিনার বিচার দ্রুত দৃশ্যমান করবার আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনী। বলেন, বিএনপি ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলনে আহত ও শহীদ পরিবারের পাশে থাকবে। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে 36 দিনের কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। সম্পূর্ণ দেশবাসীর দাবি খুব শীঘ্রই শেখ হাসিনার বিচার দৃশ্যমান হবে, দ্রুত কার্যকর হবে। যে সংস্কার কাজ চলছে সেটি আরো বেশি দৃশ্যমান এবং দ্রুত হবে। যে কয়দিন তারা আছেন তারা যাতে এদেশের মানুষের কল্যাণে, এদেশের মানুষের সামগ্রিক উন্নতি এবং তাদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য তারা কাজ করে যাবেন। এই জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনটি অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যেই সেটা দিতে হবে। অধিকাংশ মানুষ যে প্রত্যাশা করে, যে আকাঙ্ক্ষা ধারণ করে, সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন ঘটবে নির্বাচনের তারিখ নির্ধারণের ক্ষেত্রে এবং নির্বাচনের ঘোষণার মধ্যে দিয়ে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মসূচির ঘোষণা দেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি বলেন, 1 জুলাই শহীদদের স্মরণে দোয়া, রংপুরে 16 জুলাই আবু সাইদ দিবস দোয়া মাহফিল, সোহরাওয়ার্দী উদ্যানে 19 জুলাই মহাসমাবেশ। সবশেষ 6 থেকে 8 আগস্ট সবাইকে নিয়ে পেশাজীবী, সাংবাদিক, বুদ্ধিজীবী, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হবে বলেও জানিয়েছেন। এছাড়াও মাসব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি। গণ অভ্যুত্থানের শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্য দেশব্যাপী শাখায় শাখায় দোয়া অনুষ্ঠান 1 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত আমরা কর্মসূচি ঘোষণা করেছি। আমরা আহ্বান জানাবো বাংলাদেশের সকল গণমাধ্যম, সকল মিডিয়া হাউস, সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, সাংবাদিক, সুধীজন, বুদ্ধিজীবী, সকল শ্রেণী পেশার মানুষ, সর্বোপরি দেশের এই জুলাই আকাঙ্ক্ষার পূরণের জন্য যারা ত্যাগ স্বীকার করেছিলেন, সকল দেশবাসী আমাদের জামাত ইসলাম ঘোষিত এই কর্মসূচি সফল করার জন্য সহযোগিতা করবেন। রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সমাবেশের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাওয়াত মাহমুদ। জাওয়াত, সমাবেশে বক্তারা কি বলছেন বিস্তারিত জানাবেন। আবির, আনুষ্ঠানিকভাবে ঠিক দুপুর 2টার সময় এই সমাবেশটি অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মহাসমাবেশ সেটি শুরু হয়েছে। কিন্তু আমরা যেটি দেখেছি আর কি, এখানে সকাল থেকেই সমাবেশের যে কার্যক্রম সেটি শুরু হয়েছিল, অর্থাৎ 10টা থেকে ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে বক্তব্য দিয়েছেন। মূল যে পর্ব সেটি 2টা নাগাদ ঠিক কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হয়েছে। এবং এর আগে আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে বক্তারা কি বলছেন, মূলত এখনও কেন্দ্রীয় নেতারা তো সেভাবে বক্তব্য দেয়নি, যেহেতু 2টা নাগাদ শুরু হয়েছে কিছুক্ষণ আগেই। এর আগে যারা বিভিন্ন জেলা পর্যায়ের নেতারা এবং ঢাকার বিভিন্ন অঞ্চলের নেতারা যারা কথা বলেছেন, তারা মূলত তাদের বক্তব্যে 3-4টি বিষয় খুব স্পষ্টভাবে উঠে এসেছে। এবং তারা বলছেন যে এই যে আওয়ামী লীগ এই জুলাই আগস্টে 24-এর গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যার বিচার হতে হবে এবং সামনে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেটি তারা দাবি জানাচ্ছেন। তাদের বক্তব্য উঠে এসেছে এবং তারা আরেকটি গুরুত্বপূর্ণ যে দাবি জানাচ্ছেন, তারা পিআর পদ্ধতি, অর্থাৎ যে এই সংখ্যানুপাতিক ভিত্তিতে যে নির্বাচন, সেই সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি তারা এখানে জানাচ্ছেন। এছাড়া তারা আরেকটি বিষয় তাদের বক্তব্যের উঠে আসে, তারা বলছেন যে দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বা ইসলাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে তাদের কথা বলতে এখানে দেখা গিয়েছে এখন পর্যন্ত নেতাদের মধ্যে। এবং এখানে আজকের এই বক্তব্যে যিনি মূল বক্তব্য দিবেন, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, এই ইসলাম বাংলাদেশের যিনি আমির, এখানে ছাড়াও এই অন্যান্য
দলগুলোকেও এই আহ্বান জানানো হয়েছে, অর্থাৎ যারা এই যে পিআরও পদ্ধতির পক্ষে নির্বাচন অবস্থান নিয়েছেন এমন প্রত্যেকটি দলকেই কিন্তু আজকের তাদের এই যে এই সমাবেশ, সেই সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে এবং অন্যান্য দলের নেতাকর্মীরা সেখানে বক্তব্য দিবেন। যদিও সেটি শুরু হয়নি, আনুষ্ঠানিকভাবে কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়ার পরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ গান হয়েছে। এরপরে মূলত নেতারা যে মূল নেতারা বক্তব্য দিয়েছেন এবং এখানে আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু এই সরোয়ার্দী উদ্যানের মাঠ কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা যে কজন এখানে এসেছেন কথা বলার চেষ্টা করেছি তাদের সাথে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই আসলে এই ইসলামী আন্দোলন বাংলাদেশের যে কর্মী সমর্থক রয়েছেন তারা এসেছেন, তারা এখানে জড়ো হয়েছেন। যদিও তপ্ত রোদ এবং প্রচণ্ড তাপদাহের গরমের একটি ব্যাপার রয়েছে, সেটি নিয়েও আমরা দেখেছি যে মঞ্চ থেকে তাদেরকে বার্তা দেওয়া হচ্ছে বেশি বেশি পানি পান করার জন্য। অর্থাৎ মূল যে বক্তব্য এবং মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়ে গিয়েছে এবং আমরা বিকাল নাগাদ হয়তোবা মূল নেতাদের বক্তব্য শুনতে পারবো। তারা যে দাবিটি তুলবেন এখন পর্যন্ত জানা যাচ্ছে এবং তারা বলছেন যে পিআরও পদ্ধতি অর্থাৎ সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি তারা জানাচ্ছেন। আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে জুলাই আগস্টে সেটির বিচার তারা চাচ্ছেন, নির্বাচন সুষ্ঠু হবে সেই দাবি তারা জানাচ্ছেন। এই ছিল এখন পর্যন্ত সমাবেশ থেকে আমার কাছে সবশেষ। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের খবর জানছিলাম। ব্যাটারি চালিত রিকশার দাপট কমাতে না পেরে এবার ভিন্ন পন্থায় হাঁটছে সরকার। আগস্টের প্রথম সপ্তাহ থেকে সড়কে নামবে বুয়েটের তৈরি ই রিকশা। প্রাথমিকভাবে পল্টন, ধানমন্ডি ও উত্তরায় চলাচল করবে নতুন প্রযুক্তির এই রিকশা। এসব এলাকা থেকে অনুমোদনহীন ব্যাটারি চালিত যান সরিয়ে নেওয়া হবে বলে জানান এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ। বন্ধ করা হবে অবৈধ চার্জিং পয়েন্ট। রকিবুল রাহাতের প্রতিবেদন। ঢাকা শহরে রিকশার প্রকৃত সংখ্যা কত, এই প্রশ্নের উত্তর জানে না কেউ। আর রিকশা চলাচলে নির্দিষ্ট সড়ক ব্যবহারেরও বালাই নেই কারো। সম্প্রতি এতে বিস্ফোরক হিসেবে যুক্ত হয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা। অলিগলি পেরিয়ে মূল সড়কেও তাদের অবাধ চলাচল, অহরহ ঘটছে দুর্ঘটনাও। সরকারের পক্ষ থেকে কয়েকবার ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণের উদ্যোগ নিলেও সফলতার মুখ দেখেননি তারা। এমন প্রেক্ষাপটে এবার বুয়েটের তৈরি অটোরিকশার অনুমোদন দিতে যাচ্ছে 2 সিটি কর্পোরেশন। সকালে ঢাকা উত্তরের নগর ভবনে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনে উত্তর সিটির প্রশাসক জানান, আগস্টের প্রথম থেকেই চলাচল করবে নতুন এই রিকশা। বর্তমানে অনিয়ন্ত্রিত রিকশাকে ধাপে ধাপে নিয়ন্ত্রণে নিয়ে আসতে চায় 2 সিটি কর্পোরেশন। চার্জিং পয়েন্ট নিয়ে আমরা কাজ করছি, দেখি কিছু চার্জিং পয়েন্ট আমরা তৈরি করতে পারি কিনা। অনুমোদিত চার্জিং পয়েন্ট আমরা ডিসকাশনে কথা বলে কোনটা দিব সেটা আমরা এই মাঝখানে চক আউট করব। আমরা অগাস্ট মাসে প্রথম সপ্তাহ থেকে আমরা এটা মার্কেটে দেওয়া শুরু করবো এবং অগাস্ট মাসের প্রথম থেকেই অন্য যে রিক্সাগুলো এই জোনে থাকবে তাদের চলাচলটা আমরা আস্তে আস্তে রেস্ট্রিক্ট করবো। প্রাথমিকভাবে ঢাকা দক্ষিণ সিটির পল্টন ও ধানমন্ডি এবং উত্তর সিটির উত্তরায় বুয়েটের তৈরি 3 চাকার ব্যাটারি চালিত ই রিকশা চলবে বলে জানায় এলজিআরডি উপদেষ্টা। 2 সিটিরই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে পল্টন এবং ধানমন্ডি অঞ্চল এবং উত্তর সিটি কর্পোরেশনের অধীনে উত্তরা, এই 2টা অঞ্চলকে দিয়ে আমরা আমাদের কাজটা শুরু করব। এটা কখনোই আনলিমিটেড হবে না। এখন যেরকম কোনো নিয়ম নেই, তো আপনি চাইলেই কালকেও 10,000 রিক্সা ঢুকিয়ে দিতে পারবেন ঢাকায়। তো এইটা আমরা প্রত্যেকটা জোন ওয়াইজ নির্দিষ্ট থাকবে রিক্সা এবং ওই রিক্সাগুলো ওই জোনেই চলবে। 3 চাকার এই রিক্সা সর্বাত্মকভাবে চালু করতে পারলে ঢাকা শহরের পরিবহনকে শৃঙ্খলার মধ্যে আনা সম্ভব হবে বলেও আশাবাদ জানান সংশ্লিষ্টরা। রকিবুল রাহাত, এখন ঢাকা। সারা দেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বাড়তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। শনিবার সকালেও ডেঙ্গুর হটস্পট বরগুনায় পাথরঘাটা উপজেলা পরিষদে কর্মরত এক নারী মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 68 জন। ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে বিস্তারিত প্রতিবেদনে। আমরা আসলে ডেঙ্গুর যে পরিস্থিতি নিয়ে আলাপ করছিলাম এবং একই সাথে বাংলাদেশে এখন যে ডেঙ্গুর পরিস্থিতি এবং সেই সাথে সবথেকে খারাপ অবস্থা যদি বলি তাহলে
বরিশালের যে বরিশাল বিভাগে এবং একই সাথে বরিশাল বিভাগের যে জেলাটি সেটি হচ্ছে বরগুনা জেলা। এবং এখানে যেটি হয়েছে যে রোগীর চাপ সামলাতে একটা হিমশিম অবস্থা তৈরি হয়েছে হাসপাতালগুলোতে। এবং শনিবার সকালেও ডেঙ্গুর হটস্পট বরগুনার কথা যদি বলি তাহলে বরগুনার একেবারে পাথরঘাটা উপজেলা পরিষদে একজন নারী মারা গেছেন এবং নতুন করে আরও 68 জন আক্রান্ত হয়েছেন। এবং ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন যে কার্যক্রম সেটি আসলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন তারা শুরু করেছে। এবং যদি বরগুনা বা চট্টগ্রাম অথবা বরিশাল বিভাগের মতো ঢাকার কথা বলি, ঢাকাও কিন্তু বিভিন্ন এলাকাতে হটস্পট নির্ধারণ করা হয়েছে এবং সেখানেও ডেঙ্গু নিয়ন্ত্রণে বিভিন্ন রকমের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং মশক নিধন কার্যক্রমের কথা বলা হচ্ছে 2 সিটি কর্পোরেশনের তরফ থেকেও। যদিও যারা ঢাকার বাসিন্দা রয়েছে তাদের মধ্যে কিন্তু এই বিষয়টি নিয়ে একটি নানাবিধ শঙ্কা রয়েছে এবং সার্বিকভাবে আমাদের কাছে এই মুহূর্তে ডেঙ্গুর সংক্রান্ত যে প্রতিবেদনটি সেটি পরবর্তীতে যখন আমাদের হাতে আসবে তখন আমরা এটি নিয়ে আলাপ করব। ভারতে অবৈধভাবে অবস্থান করা 2 বাংলাদেশি নাগরিককে আটক করে হিলি সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। তারা বিভিন্ন সীমান্ত দিয়ে কাজের সন্ধানে ভারতের কলকাতায় গিয়েছিলেন বলে জানানো হয়েছে। গেল রাত 9:30টায় সীমান্তের স্টেশন এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করে বিএসএফ। বিজিবি জানায় হস্তান্তর করা ব্যক্তিরা হিলি ও বেনাপোল সীমান্ত দিয়ে 2 বছর আগে কাজের সন্ধানে ভারতের কলকাতায় যান এবং সেখানে অবৈধভাবে বসবাস শুরু করেন। গত বৃহস্পতিবার রাতে তাদের আটক করে ফেরত পাঠায় বিএসএফ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত আনা হয় এবং হস্তান্তর করা 2 বাংলাদেশি হলেন দিনাজপুর সদর এলাকার সুমন এবং সাভার উপজেলার আল আমিন। বিরতির আগে আমরা কথা বলছিলাম ডেঙ্গু প্রসঙ্গ নিয়ে এবং বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদে কর্মরত একজন নারী নতুন করে মারা গেছেন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন 68 জন। হাতে প্রতিবেদনটি আমাদের হাতে চলে এসেছে, দেখুন সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত। চলতি বছর ডেঙ্গুতে 408 জন আক্রান্তের পাশাপাশি চট্টগ্রামে 2 জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে মশক নিধনের বিশেষ ক্রাশ প্রোগ্রাম চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এতে 80 জনের একটি দল পর্যায়ক্রমে পুরো নগরীতে মশক নিধনে কাজ করবে। আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ, কাতালগঞ্জ ও পাঁচলাইশ এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই বিশেষ প্রোগ্রাম চলবে আগামী নভেম্বর পর্যন্ত। এর পাশাপাশি মশক নিধনে নিয়মিত যে কার্যক্রম সেটিতে 260 জনের বেশি জনবল নিয়ে রুটিন কার্যক্রম পরিচালনা করবে চসিক। আমরা প্রোগ্রামটা আজকে শুরু করছি যাতে করে ব্যাপক আকারে আমরা জনগণের মাঝে এই গণসচেতনতা যাতে বৃদ্ধি করতে পারি। তো পাশাপাশি আমাদের তো কোভিড ওমিক্রন এই যে XBB এখন প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, সে ব্যাপারেও যাতে সবাই মাস্ক পরিধান করে, এই জন্য আমরা এটার জন্য প্রোগ্রাম অলরেডি শুরু করেছি এবং এটা চালিয়ে যাব। চলতি বছরে বরিশালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 4000 ছাড়িয়েছে। শনিবার সকাল 11টা পর্যন্ত বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে 27 জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে 106 জন রোগী ভর্তি আছেন। চলতি বছরে এখন পর্যন্ত বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা 11। রোগী বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতে শয্যা সংকট বাড়ছে। চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের স্থান হচ্ছে মেঝেতেও। শয্যা সংকট থাকলেও এখানকার চিকিৎসা সেবায় সন্তোষ প্রকাশ করেছেন রোগীরা। প্রথমে জ্বর আইছে, বরগুনা নিয়ে গেছে, ফেরত দিয়েছে, এবার তাই নিয়ে এসেছি বৃহস্পতিবার। বরগুনা আসলাম 4 দিন ভর্তি, এই জায়গায় আসছি 5 দিন। আজকে বলছে নাম কাটতে দেবে, একটু সুস্থ আগের থেকে। প্রথম দিন টেস্টের দিছে, দেওয়ার পরে খাওয়া দাওয়া পরে দিয়েছি, কালকে টেস্ট করা হয়েছে, আগের থেকে বাড়তে 45,000, এখন রোগী মোটামুটি সুস্থ আছে। ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে বরিশালের জেলা বরগুনা। জেলায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 68 জন। এ নিয়ে বরগুনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 2779 জনে। সবশেষ শনিবার সকালে পাথরঘাটায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। এদিকে হাসপাতালে ভিড় কমাতে ও চারপাশ পরিচ্ছন্ন রাখতে কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। রোগীদের সেবায় খোলা হয়েছে হেল্প ডেস্ক।
কুমিল্লাতেও বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়লেও মশক নিধনে নেই দৃশ্যমান পদক্ষেপ। কর্পোরেশন ও পৌরসভার উদাসীনতায় এডিস মশার বিস্তার বাড়ছে শহর থেকে গ্রামে। শুধু দাউদকান্দি উপজেলাতেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 2000 ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে 6 জনের। তারপরও প্রশাসনের নীরব ভূমিকায় প্রশ্ন তুলছেন স্থানীয়রা। প্রত্যয় দাস, এখন। পারস্পরিক শুল্ক চুক্তি চূড়ান্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে বাংলাদেশ। সবশেষ গত বৃহস্পতিবার বাংলাদেশের পক্ষে এই আলোচনায় নেতৃত্ব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানায়। মার্কিন দলের সঙ্গে আলোচনায় আমরা খুব ভালো অগ্রগতি হয়েছে জানিয়ে আলোচনা প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, উভয় পক্ষই দ্রুত চুক্তিটি চূড়ান্ত করার জন্য গুরুত্ব সহকারে প্রচেষ্টা চালাচ্ছে। কানাডার আরোপ করা শুল্ককে প্রকাশ্য আক্রমণ আখ্যা দিয়ে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় কানাডার ব্যবসায়ীরা সরকারকে নমনীয় হতে অনুরোধ করলেও অবস্থানে অনড় মার্ক কার্নি প্রশাসন। কানাডা থেকে আরও জানাবেন সৈয়দ ইফতেখার। যুক্তরাষ্ট্রের বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো কানাডায় একতরফা ব্যবসা করে আসছে বহু বছর ধরে। তাদের আয়ের ওপর 3% হারে ডিজিটাল সার্ভিসেস ট্যাক্স আরোপ করে অটোয়া, যা গুগল, অ্যামাজন, মেটা, এয়ারবিএনবি ও উবারের মতো বড় বড় মার্কিন প্রযুক্তি কোম্পানির ওপর প্রযোজ্য হচ্ছে 30 জুন থেকে। এটি গত 3 বছর আগে থেকে পরিশোধ করতে হবে। প্রাথমিকভাবে কোম্পানিগুলোর ওপর করের পরিমাণ প্রায় 300 কোটি মার্কিন ডলার। মাথার ওপর থাকা বিশাল এই বকেয়া কমাতে এক হাত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক নিয়ে আগে থেকেই দুই সরকার যখন দর কষাকষি করছিল, তখন তা পুরোপুরি ভেস্তেই দিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট। কানাডার আচরণকে আক্রমণাত্মক হিসাবে উল্লেখ করে ট্রাম্প বলেন, অটোয়া সমঝোতা করার মতো নয়, তাই তিনি কয়েকদিনের মধ্যে নতুন শুল্কের পরিমাণ ঘোষণা করবেন। They put a tax on companies that were American companies that they shouldn't, very severe tax, and yeah, I guess they could remove it. They will, but I don't really. I mean, it doesn't matter to me. We have all the cards. We have all the cards. You know, we do a lot of business with Canada, but relatively little. They do most of their businesses with us. Look at that. All instructions. কয়েকদিন আগে G7 বৈঠকেও দুই দেশের মধ্যে বাণিজ্য ইস্যুতে একটা সুরাহা হওয়ার বিষয়ে কথা হয়। আসার কথা ছিল নতুন পথ, কিন্তু 2 সপ্তাহের ব্যবধানে এখন সেখানে বিচ্ছেদের সুর, কেননা নিজেদের অবস্থানে কানাডাও অনড়। Different parts of the world. That's not unique to Canada, by the way. Just let's put that in context. This is not the big thing. The big thing is all the VAT and other type of taxes you have around the world. And we had a discussion at the G7 about a few weeks ago, and even in Washington last time, to explain to our American colleagues that a lot like the VAT they have in Europe and the GST we have in Canada is neutral. তবে ব্যবসায়িক সংগঠন এবং প্রাদেশিক নেতারা বলছেন, ট্যাক্সটি আপাতত স্থগিত করা উচিত, যাতে মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পর্ক আরও খারাপ না হয়। ইতোমধ্যে ট্রাম্পের ঘোষণার পর মুদ্রা বাজারে সরাসরি নেতিবাচক প্রভাব দেখা গেছে। গেল ফেব্রুয়ারি থেকে মার্কিন শুল্ক ইস্যুকে কেন্দ্র করে কানাডার অর্থনীতি বেশ নাজুক অবস্থানে গিয়ে ঠেকেছে। বেকারত্ব, অর্থনৈতিক সংকট ভোগাচ্ছে বাসিন্দাদের। প্রধানমন্ত্রী মার্ক কার্নি বিষয়গুলো সহজ করে আনার চেষ্টা করছিলেন। এর মধ্যে নতুন শুল্কের চাপ সামলে ওঠা রীতিমতো দুষ্কর হবে বলছেন বিশ্লেষকরা। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলস এই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। ইউরেনিয়াম সমৃদ্ধ না করার বিনিময়ে ইরানে $3000 কোটি বিনিয়োগের বিষয়ে গোপনে আলোচনা করছে যুক্তরাষ্ট্র। তবে দেশটির 2টি গণমাধ্যমের প্রতিবেদনকে মিথ্যা বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ইরানের উপর নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনা আপাতত স্থগিতের কথা জানিয়েছেন তিনি। তেহরান উদ্বেগজনক হারে পরমাণু সমৃদ্ধ করলে ইরানে আবারও যুক্তরাষ্ট্র হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। নাফি আরমান মনন জানাবেন বিস্তারিত। ডিলমেকার কিংবা পিসমেকার, নিজের উপাধির প্রতি সুবিচার করতে কোনো পন্থাই বাদ রাখছেন না ডোনাল্ড ট্রাম্প।
12 দিনের সংঘাত শেষে ইরান ও ইসরায়েলের মধ্যে চলছে যুদ্ধবিরতি। নিজেকেই যার কৃতিত্ব দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। তেহরানে হামলার মাধ্যমে জয় করেছেন ইসরায়েলিদের মন। এবার চলছে অপর পক্ষকে সন্তুষ্টের চেষ্টা। ইরানে একটি বেসামরিক পরমাণু প্রকল্প গড়ে তুলতে $3,000 কোটি সহায়তা দেওয়ার বিষয়ে গোপনে আলোচনা করছে মার্কিন প্রশাসন। পাশাপাশি তালিকায় রয়েছে ইসলামিক প্রজাতন্ত্রের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দেশটির জব্দকৃত $600 কোটি অর্থছাড়ের প্রসঙ্গ। পরমাণু কর্মসূচি নিয়ে ইরানকে আলোচনার টেবিলে ফেরাতেই যুক্তরাষ্ট্রের এই তৎপরতা। মার্কিন প্রশাসনের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বরাতে এমন প্রতিবেদন প্রকাশ করে হইচই ফেলে দিয়েছে CNN ও NBC নিউজ। যদিও প্রতিবেদন দুটিকে অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, এমন জঘন্য পরিকল্পনার কথা কখনো শোনেননি তিনি। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে অংশ নিয়ে প্রেসিডেন্ট জানান, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ জয়ের মিথ্যা দাবি তোলার মাধ্যমে অকৃতজ্ঞতার পরিচয় দিয়েছেন আয়াতুল্লাহ খামেনি। তাই ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনা আপাতত স্থগিত করছে যুক্তরাষ্ট্র। Putting out a little statement, I'm going to respond to the Ayatollah's statement yesterday that we won the war. Oh, God, we won the war. And I said, look, you're a man of great faith, a man who's highly respected in his country. You have to tell the truth. You got beat to hell. মার্কিন প্রেসিডেন্টের দাবি, উদ্বেগজনক হারে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হলে আবারও ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র। পাশাপাশি ইরানের পরমাণু স্থাপনা থেকে ইউরেনিয়াম সরিয়ে ফেলার দাবিকেও মিথ্যা বলে আখ্যা দেন তিনি। If the intelligence reports conclude that Iran can enrich uranium to a level that concerns you, would you consider bombing the country again? Sure, without question, absolutely. Have you had any Turned out to be unbelievable. চলমান সংকটের মধ্যেও ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়ে ছাড় না দেওয়ার ইঙ্গিত দিচ্ছে তেহরান। পাশাপাশি পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তি চাইলে আয়াতুল্লাহ খামেনির প্রতি অসম্মানজনক সুর বন্ধ করতে হবে বলে জানিয়েছেন আব্বাস আরাকচি। এক এক্স বার্তায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, এমন আচরণের মাধ্যমে সর্বোচ্চ ধর্মীয় নেতার লাখো সমর্থকের মনে কষ্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে কংগ্রেসের অনুমতি ছাড়া ইরানে সামরিক শক্তি প্রয়োগের বিষয়ে ট্রাম্পের ক্ষমতা খর্ব করতে শুক্রবার সিনেটে ভোটাভুটি হয়। যদিও সংখ্যাগরিষ্ঠতার অভাবে ব্যর্থতার মুখ দেখেছে প্রস্তাবটি। নাফি আরমান মনন, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর। তার আগে শিরোনামগুলো আরও একবার। মার্চ টু এনডিআর কর্মসূচিতে অচল জাতীয় রাজস্ব বোর্ড। দিনে 2,500 কোটি টাকার লেনদেন ব্যাহত। কাস্টমস ধর্মঘটে আমদানি রপ্তানি বন্ধ চট্টগ্রাম বন্দরে। সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ। সংস্কার, বিচার ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবি। আগস্টে ঢাকার 3 এলাকায় নামবে বুয়েটের ই রিকশা। সরবে অনুমোদনহীন ব্যাটারি চালিত যান। অবৈধ চার্জিং পয়েন্ট বন্ধে ব্যবস্থা। ঢাকার বাইরে বেড়েই চলছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বরগুনায় আরও একজনের মৃত্যু। এডিস নিধনে চট্টগ্রাম নগরীতে ক্রাশ প্রোগ্রাম। There's a dolly though, he just tossed it up. Gap on the back foot given. এবং কলম্বোতে হারের পরপরই চেষ্টার অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। ব্যক্তিগত নয়, দলের ভালোর জন্যই এমন সিদ্ধান্ত বলে দাবি। 3টা ক্যাপ্টেন এই ড্রেসিং রুমে যৌক্তিক, এটা এক ব্যক্তিগত মতামত। ক্রিকেট বোর্ড হয়তো আলাদাভাবে চিন্তা করতে পারেন। এই ছিল এখন দুপুরে।